প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহেদ হায়দার চৌধুরী, সহকারী অধ্যাপক, চক্ষু বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ভিজিটিং কনসালটেন্ট, প্রাভা হেলথ। আপনাদের সকলকে আজকের স্বাস্থ্য সুরক্ষায় এসিআই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়মিত আয়োজন স্বাস্থ্য সুরক্ষায় এসিআই আমরা বরাবর রাজ টিভির মাধ্যমে সম্প্রচার করে থাকি। দর্শকদের অনেক অজানা প্রশ্নের উত্তর দিয়ে থাকি এবং স্বাস্থ্য সচেতনতায় আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। বিশিষ্ট কোনো একজন এক্সপার্ট গেস্টকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবং এর মাধ্যমে ওই সাবজেক্টের অনেক অজানা তথ্য আমরা জেনে নিই। প্রিয় দর্শক, আমরা দীর্ঘদিন যাবৎ কার্ডিওলজি, হৃৎপিণ্ড এবং হৃদরোগের নানান রোগ নিয়ে আমরা এবং তার প্রতিকার লক্ষণ সমূহ নিয়ে আলোচনা করেছি। আজকে সেই হৃদরোগেরই একটি বিশেষ অংশ নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা আর কিছুই নয়, হৃদরোগ নিরূপণে আমরা বিভিন্ন ইনভেস্টিগেটিভ প্রসিডিউর করে থাকি। আজকে আমরা কার্ডিয়াক এমআরআই নিয়ে কথা বলতে চাচ্ছি। কার্ডিয়াক এমআরআই আমাদের বাংলাদেশে নতুন একটি সংযোজন এবং এই নতুন সংযোজনের যে তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে, তারই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আজকে আমরা পরিচয় করে দিতে যাচ্ছি। উনি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে কাজ করছেন, ডাক্তার DMM ওসমানী। উনি ফেলো কার্ডিয়াক এমআরআই, সুইজারল্যান্ড থেকে, কার্ডিওলজিস্ট, ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টার, BSMMU। ডাক্তার ওসমানী, আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে তোমাকে অনেক শুভ কামনা করছি তোমার জন্য। কেমন আছো ভাই? ধন্যবাদ বড় ভাই। আপনার মাধ্যমে আমার দর্শক বন্ধু এবং যাদের এই প্রোগ্রাম যাদের কাজে লাগবে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, তুমি আসলে আমাদের নতুন প্রজন্মের একটি গর্ব, নতুন সংযোজন। হৃদরোগ অনেক একটা বড় জিনিস এবং হৃদরোগের নানান দিক নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, কিন্তু আজকে হৃদরোগ নিরূপণে কার্ডিয়াক এমআরআই জিনিসটা আসলে নতুন ভাবে আমার কাছেও এটা সম্পূর্ণ নতুন। কার্ডিয়াক এমআরআই এর ব্যবহার সম্বন্ধে তুমি কিছু বলবে? তুমি ফেলোশিপ করে এসেছো এবং তুমি তোমার টিম নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছো। ভাই, প্রথমেই জিজ্ঞেস করতে চাই, কার্ডিয়াক এমআরআই আসলে কি, একটু বুঝিয়ে বলতে যদি। কার্ডিয়াক এমআরআই আসলে আমাদের যে এতদিনকার ইউজ করা হয় যে এমআরআই, তার মতোই একটা এমআরআই। তবে এই পর্যন্ত কোনোদিনই কার্ডিয়াক এমআরআই শুধু স্পেসিফিক হার্টের বা হৃদরোগের ব্যাপারেই ব্যবহার করা হয়। তো অন্যান্য এমআরআই এর ক্ষেত্রে যেগুলি করা হয় এটার ক্ষেত্রে একটু আলাদা কিছু সুযোগ সুবিধা আছে। তবে আগে বলে নিতে চাই যে কার্ডিয়াক এমআরআই যে মেশিনটা থাকে, নর্মাল এমআরআই মেশিন, 3 ধরনের এমআরআই মেশিন এখন আছে, যেমন 1.5 টেসলা, 3 টেসলা এবং 7 টেসলা। 7 টেসলা আসলে রিসার্চের জন্য ব্যবহার করা হয়। এই কার্ডিয়াক এমআরআই এর এই কম্পোনেন্টের সাথে আমরা কিছু আরএফ কয়েল এবং কিছু এমআর বেস কনসোল থাকে এন্ড পোস্ট প্রসেসিং সফটওয়্যার নিয়ে আমরা একটা টিম তৈরি করি। আমরা যদি দেখি যে সাধারণত হৃদরোগের ক্ষেত্রে ইমেজিং একটা ডায়াগনস্টিক পসিটিভ হিসাবে খুব উচ্চমানের ডায়াগনস্টিক টেস্ট। এই ইমেজিং এর মধ্যে সবচেয়ে এখন সুপিরিয়র কোয়ালিটি বা গোল্ড স্ট্যান্ডার্ড বৈজ্ঞানিকভাবে আমরা বলি, সেই গোল্ড স্ট্যান্ডার্ড হলো কার্ডিয়াক এমআরআই। আর কার্ডিয়াক এমআরআই এর ক্ষেত্রে আমাদের অনেক সূক্ষ্ম রোগ এবং যেসব রোগ আমরা এর আগে আবিষ্কার করার সুযোগ থাকতো না বা ডায়াগনোসিস করার সুযোগ থাকতো না, কার্ডিয়াক এমআরআই থাকায় এই রোগগুলা ডায়াগনোসিস করার সুযোগ আমাদের হাতে এসেছে। আন্তর্জাতিক বিশ্বের মানে আমাদের দেশেও এখনই আবিষ্কার এই রোগ মানে ডায়াগনোসিস করা সম্ভব হচ্ছে। অনেক ধন্যবাদ। আসলে আমরা কার্ডিয়াক যে ডিজিজগুলা নিরূপণ করতাম ইনভেস্টিগেটিভ প্রসিজিওর মাধ্যমে, সেখানে আমরা প্রথমে আসলে ইসিজি করে নেই, সেটা আমরা ইকোকার্ডিওগ্রাম করে নেই,
বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট করি, আমরা কি কার্ডিয়াক সিটি বলে কিছু আছে, সিটি এনজিওগ্রাম? সিটি এনজিওগ্রাম নামে একটা ইমেজিং আছে। দিস ইজ এ টুলস ফর স্ক্রিনিং দ্য করোনারি, এটা বলে হলো স্টেবল অ্যাঞ্জাইনা। যেসব হার্টের যেই ধরনের রোগের মধ্যে স্টেবল অ্যাঞ্জাইনা থাকে তার একটা ভাগকে ডায়াগনোসিস করার জন্য এটা সিএসি স্কোরিং করা হয়, আর সাথে করোনারি আর্টারি স্ট্রাকচার দেখার জন্য এইটা আসলে আমাদের যে নর্মাল কনভেনশনাল এনজিওগ্রাফি তা হলো লুমিনোগ্রাফি, আমরা ভিতর থেকে দেখি। আর এই সিটি অ্যান্ড এমআরআই এটা বাইরে থেকে দেখে। এর জন্য মানে সিটি এনজিওগ্রাফি আগের থেকেই বাংলাদেশে চলতো এবং বিশ্বেই চলতো। এখন এমআরআই থেকেও এনজিওগ্রাফি করা যায় এবং এটা 3D এবং 4D 4 ধরনেরই করা যায়। তার সেন্সিটিভিটি কতটুকু? আসলেই বলে যে এনজিওগ্রাফির ব্যাপারে যদি কথা, ইনভেন্সিভ প্রসিডিউরের কথা যদি বলেন, সুপেরিয়র ইজ আমাদের কনভেনশনাল এনজিওগ্রাম। কিন্তু এখানে কথা আছে যে এনজিওগ্রামে শুধু লুমিনোগ্রাফি দেখা যায়। আমি আগেও বলেছি যে শিরার ভিতরের অংশটাকে দেখা যায়, কতখানি ব্লক এটা বোঝা যায়, কিন্তু যে অংশটাকে সাপ্লাই করতেছে শিরাটা, সেই অংশতে হার্টের মাংসপিণ্ডের অবস্থা কি, বেঁচে আছে না মরে আছে বা শুকিয়ে গেছে, নাকি অক্সিজেন ডিমান্ড কেমন, এই সব অ্যানালাইসিস যেগুলি আপনার পরবর্তী চিকিৎসার জন্য কাজে লাগবে, যেমন রিং বসানো অথবা অনেকে বাইপাস করার জন্য ডিসিশন নিতে কাজে লাগবে, সেই ক্ষেত্রে কার্ডিয়াক এমআরআইয়ের বিকল্প আর কিছু নাই। যেমন ধরা পড়ে মানে এনজিওগ্রাম, করোনারি এনজিওগ্রাম, সেই ক্ষেত্রে কি কার্ডিয়াক এমআরআই আর একটু সুপিরিয়র হতে পারে? আপনি আরেকবার বলবেন, আপনার কথাটা শুনতে পারিনি। আমি কি কার্ডিয়াক এমআরআই করে আমি কি স্টেন্টিং এ যেতে পারবো? আচ্ছা, এই প্রশ্নটা আসলেই স্বাভাবিক মানুষের, মানে চরমভাবে সাধারণ জনগণ এই প্রশ্নটা খুব বারে বারে আমাদের সাথে, বিশেষ করে এই কার্ডিয়াক এমআরআইটা আসার পর থেকে আমাদের সাথে যোগাযোগ করেন। আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাই। ধরে নেওয়া যাক আমার রহিম সাহেব, উনার বুকে ব্যথা আছে, উনি হাঁটলেই বুকে ব্যথা পান, উনি একজন ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনার রোগী। তো উনি হাঁটলে এখন কিছু ওষুধ দেওয়া হয়েছে, উনি এই ওষুধ খাচ্ছেন এবং কন্ট্রোলে থাকছেন, কিন্তু উনার মনের মধ্যে সন্দেহ আছে যে এই যে বুকে ব্যথাটা যদি এটা হার্টের ব্লকের কারণে হয়, তাহলে আমি এখানে রিং বসাবো না বাইপাস করব না কিছু করব না। তো এই ক্ষেত্রে আমাদের সুযোগ সুবিধা যেটা এমআরআই আপনাকে দিবে সেটা হলো এমআরআই পারফিউশন নামে একটা টেস্ট আছে। সেই টেস্ট করে আমরা জানতে পারবো তার যে ব্লক আছে সেই ব্লকে আসলে তার অক্সিজেন ডিমান্ড কমে যাচ্ছে কিনা, পারফিউশন থেকে এটা বোঝা যাবে। আর আরেকটা অংশ আছে, সেই অংশটা হলো ভায়াবিলিটি মানে হলো আমরা এই মাংসের যে অংশটা রক্ত কম যাচ্ছে ওটা বেঁচে আছে কিনা আমরা দেখতে পাবো। যদি বেঁচে না থাকে, ওইখানে আসলে আপনি জানেন যে হৃৎপেশিগুলা খুবই সংবেদনশীল, যে কোনো সময় ও ফাইব্রোস্ট হয়ে যায় এবং নর্মাল একটা পর্দার মতো হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে রিং বসানো বা বাইপাস করে তখন কোনো কাজে আসবে না। সুতরাং দিস ক্যান অগমেন্টেড দ্য ডিসিশন অফ দ্য ইন্টারভেনশন, মানে আমাদের রিং বসানোর ক্ষেত্রে এনজিওগ্রাফিতে আমরা যে ব্লকটা পেলাম তার সাথে সিদ্ধান্ত নিতে এই ধরনের এমআরআই ইমেজিং ছাড়া কোনো উপায় নাই। এটাই আমাদের মেইন স্টে অফ ট্রিটমেন্ট নাও। আচ্ছা, ভায়াবিলিটির প্রশ্ন আনছো, তার মানে মায়োকার্ডিয়ামের যে ভায়াবিলিটি, ও মানে ইনফ্রাক্ট হয়ে যাওয়ার পরে, ইস্কিমিয়া হয়েছে, ইনফ্রাক্ট হয়েছে, মাসেলগুলা ভায়াবল, ফাংশনিং অর নন ফাংশনিং, তার মানে এই আমার কার্ডিয়াক মাসেলগুলো তো রিপ্লেসড বাই ফাইব্রোসিস, কানেকটিভ টিস্যু। তো সেই জায়গাকে বোধহয় মানে ডায়াগনোসিস করার জন্য বা স্পেসিফিকেশন করার জন্যই আমাদের কার্ডিয়াক এমআরআই এর অবদান প্রয়োজন। জি জি জি, ভেরি গুড। তাহলে আজকে আসলে তোমার সাথে এই আলোচনার মাধ্যমে আমাদের যে নতুন ইনভেস্টিগেটিভ যে টুলস কার্ডিয়াক এমআরআই, আমার কাছে মনে হলো এই পর্যন্ত আলোচনায় এটাই একটা সবচেয়ে বড় দিক, যে আমরা ইকোকার্ডিওগ্রাম করে আমরা কিন্তু আসলে মানে কতটুকু ফাংশনিং, তার মানে কন্ট্রাক্টিলিটি কতটুকু, এগুলি আমরা পরিমাপ করতাম, বা কত পার্সেন্ট সে কন্ট্রাক্টাইল অ্যাবিলিটি আছে। কিন্তু এই যে ফুল ফিটনেস অফ যে মাসেল ভায়াবল কিনা মাসেল ডেড,
বা মানে ফাংশনলেস হয়ে গেছে, এটা মনে হয় একমাত্র কার্ডিয়াক এমআরআই দিয়ে নিরূপণ করা সম্ভব। প্রিয় দর্শক, আপনারা আসলে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস সম্বন্ধে আজকে জানতে পারছেন। আপনাদের মনে যদি হৃদরোগ রোগীদের, বিশেষ করে হৃদরোগ রোগীদের বলছি, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আজকে আমার অতিথি ডক্টর উসমানী, যিনি বাংলাদেশে প্রথমবারের মতো কার্ডিয়াক এমআরআই এর মতো নতুন একটা ইনভেস্টিগেটিভ টুলস নিয়ে কাজ করছেন, ওনার কাছে প্রশ্ন রাখতে পারেন। ধন্যবাদ ডক্টর উসমানী। আমি এখন জানতে চাবো যে কার্ডিয়াক এমআরআই এর স্পেসিফিক ইন্ডিকেশন গুলা বলো, কোন কার্ডিয়াক কোন ডিজিজে তুমি এমআরআই করছো বা করতে উদ্বুদ্ধ করছো রোগীকে? কার্ডিয়াক এমআরআই যে টুলসটা, এই টুলসটা আসলে খুবই, আমি আপনাকে আগেও বলেছি, দিস ইজ এন ভেরি ইম্পর্টেন্ট টুলস। এটা খুবই জরুরি একটা টুলস। স্বভাবতই এটা একটা রেশনাল ইউজ আছে, মানে এটা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন না। এখন প্রথম কার্ডিয়াক এমআরআই করতে হলে কিছু বেসিক জিনিস আমাদের মাথায় নিতে হবে, যে একজন কার্ডিওলজিস্ট আসলেই এটা চাচ্ছেন কিনা, চেলে কি কারণে চাচ্ছেন, এইরকম একটা প্রশ্ন সম্বলিত রেফারেল পেপার প্রথমে তৈরি হলে যে কার্ডিয়াক এমআরআই স্পেশালিস্ট যিনি থাকেন, উনি যেই স্পেশালিস্ট পাঠিয়েছেন তার মন মতো করে একটা রিপোর্ট তৈরি করে দিতে পারেন। এখন এই প্রথম কথাটা বলার পিছনে কারণ হলো আসলে প্রসিডিউরটা জানার জন্য একটু অংশ অন্তত জানা দরকার। আর দ্বিতীয় জায়গায় আমরা এসে যে জায়গাটায় দাঁড়িয়েছি সেটা হলো যে আমরা আসলে কি কারণে এটা ইউজ করব। এখন দেখা গেল যে একটা লোকের হার্টের শিরাপথে রোগ আছে, আমরা যেটা বলি হার্ট অ্যাটাকে দুই ধরনের ঘটনা ঘটে। এক ধরনের কথা হলো একটা সফট প্ল্যাক থাকে, ওইটা ফেটে গিয়ে সামনে গিয়ে আটকে যায়, এটাকে বলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটা হার্ট অ্যাটাক বলে। আরেকটা হলো কনিক স্টেবল অ্যাঞ্জাইনা বা কনিক স্টেবল ডিজিজ। স্টেবল ডিজিজ হলো এটা লুমেনটাকে আস্তে আস্তে বন্ধ করতে থাকে এবং এটা ফেটে যায় না, এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, এটা আমরা কনিক স্টেবল অ্যাঞ্জাইনা বলি। আরেকটা হলো আনস্টেবল অ্যাঞ্জাইনা। এখন আমরা করোনারি আর্টারি ডিজিজের জন্য এমআরআই যেই জিনিসটা করতে পারে, যেই ডায়াগনোসিস গুলো করতে পারে, এক নম্বর প্রথম যেটা, সেটা হলো গ্লোবাল লেফট ভেন্ট্রিকুলার ফাংশন এবং মাসেস কোথাও লস হয়েছে কিনা, ভেন্ট্রিকুলার ফাংশনটা কেমন আছে। আর আমরা কিছু স্ট্রেস টেস্ট করি, যেমন স্ট্রেস টেস্ট আমি আপনাকে আগেও বলেছি, মায়োকার্ডিয়াল পারফিউশন স্ট্রেস। এই স্ট্রেস থেকে বোঝা যায় অক্সিজেন যেই পরিমাণ দরকার আছে ওই মাংসে, ওইখানে ওই অক্সিজেনটা পৌঁছে যাচ্ছে কিনা, না গেলে ওই জায়গাটা কালো হয়ে যায়। আর আরেকটা করা যায়, এটা হলো অনেক সময় দেখা যায় অনেক রোগীর বুকে ব্যথা হচ্ছে, আসলে এই বুকে ব্যথাটার হার্টের ব্লকের জন্য হয় না, কিন্তু তার জন্মগত ত্রুটির কারণে হয়েছে। গোড়া থেকে উঠার না হয়ে ও অন্য কোনো জায়গা থেকে উঠছে, অথবা যে জায়গা থেকে অক্সিজেন মানে ব্লাডের সাপ্লাই কম, সেই জায়গায় সেই শিরা থেকে উঠেছে। তো এইটা জানার জন্য, এই করোনারি আর্টারি ডিজিজ জানার জন্য এই এমআরআই ইউজ করা যায়। দ্বিতীয় হইল মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যাদের হয়ে গেছে তাদের অ্যাসেসমেন্টের জন্য, যেমন আমরা সালভেক্স ইন্ডেক্স করি, যেটা দেখে কতখানি এই মায়োকার্ডিয়াল ইনফেকশনে কতখানি রিকভারির চান্স কতখানি, এর ভাইবিলিটি কেমন আছে, এগুলি দেখার জন্য এই দিস আর দ্য করোনারি ইউজ। এখন সেকেন্ডারি ইউজ হলো, আমাদের দেশে স্বভাবতই এই ডায়াগনোসিস গুলো আগে হতো না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইগুলি বলে কার্ডিওমায়োপ্যাথি, যেমন হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। একটা রোগের মাংসপিণ্ড, হার্টের মাংসপিণ্ড মোটা হয়ে আছে, সে রক্ত অ্যাকোমোডেট করতে পারতেছে না, খুব সুন্দর পাম্প হচ্ছে কিন্তু অল্প পরিমাণ পাম্প হচ্ছে, যার ফলে উনার জি, আমি বোধহয় আপনার কথাটা একটু শুনতে পাচ্ছি না। হয়ে যাবে, জি, আবার ডাইলেটেড হয়ে যাবে। যেই কার্ডিওমায়োপ্যাথি আমাদের যদি ইনফ্রাকশনের কথা বলেন, ইনফ্রাকশনের ক্ষেত্রে এটা ডাইলেটেড হয়ে যাবে, এটা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বলে, তবে ইসকেমিক ভ্যারাইটি। সাথে আরো হতে পারে, যেমন ধরেন আরো কার্ডিওমায়োপ্যাথির মধ্যে নন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথিও আছে। আমি কি নন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি সম্বন্ধে একটু বলবো? একটু বলো। আচ্ছা, এটা বলে যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, আমি আপনাকে বলেছি যে একটা যদি অ্যাওর্টিক ভালভ, অথবা অনেক সময় দেখা যায় যে আমাদের প্রেসারের কারণে মাসেলগুলা মোটা হয়, এর বাইরে আরেকটা আছে, সেটা হলো হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। দিস আর সাপোজ টু বি স্টোরেজ ডিসঅর্ডার। কিছু জায়গায় দেখা যায় সার্কোয়েড, অ্যামাইলয়েড এবং ইসিনোফিলিক রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি থাকে, যেগুলি বাংলাদেশে ডায়াগনোসিস করা সম্ভব ছিল না এই টুলসটার জন্য। যেহেতু এখন আমাদের হাতে এই টুলসটা চলে এসছে, এখন আমরা কার্ডিয়াক
অ্যামাইলয়েড, কার্ডিয়াক সার্কয়েড এবং কার্ডিয়াক ইসোনোফিলিক যেই কার্ডিওমায়োপ্যাথি, যেগুলোর জন্য আমাদের বিদেশে গিয়ে অনেক খরচ করতে হইতো। বিদেশে ধরেন এই কার্ডিয়াক এমআরআই খরচ আছে 5 লাখ টাকা, সিঙ্গাপুরে আমাদের দেশের বাইরে 50 থেকে 60 হাজার টাকা। আমরা এই সাশ্রয়ী মানে কম মূল্যে এখানে এই টেস্টগুলো করে দিতে পারতেছি। কিছু কিছু রোগ আছে, যেমন বলে রাইট ভেন্ট্রিকুলার ডিজিজেস, ডান দিকের হার্টের সমস্যা, যেমন অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি। এই 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 রোগগুলা কোনোভাবেই শুধু কার্ডিয়াক এমআরআই ছাড়া ডায়াগনোসিস করা সম্ভব না। আমরা 30 থেকে 40টা কেস এতক্ষণে চলতেছে আমাদের, এর মধ্যে আমরা অলরেডি 2 থেকে 3টা এআরভিডি কেস অলরেডি পেয়েছি, যেগুলি আসলে আর কোনোদিনই ডায়াগনোসিস করা সম্ভব ছিল না। আমি আপনাকে বলতে চাই, একজন ভদ্রলোক, বয়স 25, সে ফুটবল খেলতে গিয়ে অজ্ঞান হয়ে গেল, আমাদের ইমার্জেন্সিতে এসছেন। আসার পর তার ভিটি সাস্টেইন করার পরে তাকে ইসিজিতে কিছু ওয়েভ দেখার পরে তাকে আমরা কার্ডিয়াক এমআরআই করি এবং হি ওয়াজ বিন ডায়াগনোসড এজ এ মানে এআরভিডি। সে এই এআরভিডি রোগীদের জন্য তার ফ্যামিলিতেও এই রোগের সুযোগ থাকে এবং এই ফ্যামিলিকেও কনসার্ন করতে হয়। সুতরাং এই ধরনের ডায়াগনোসিসেও কার্ডিয়াক এমআরআই অনেক অনেক কাজে দিবে। জরুরি একটা ডায়াগনোসিস এখন খুব কাজে লাগতেছে, সেটা হলো মায়োকার্ডাইটিস। আমরা যে প্যান্ডেমিকের মধ্যে যাচ্ছি তাকে মানে ভাইরাল, আমরা কোভিড মায়োকার্ডাইটিস ডায়াগনোসিসের জন্য এখন কোনোভাবে কার্ডিয়াক এমআরআই ছাড়া আমাদের হাতে আর কোনো টুলস নেই, সারা বিশ্বেই কোনো টুলস নাই। সুতরাং কোভিডেও আমাদের এই কার্ডিয়াক এমআরআই এর ব্যাপক সুযোগ রয়েছে রোগ নির্ণয়ের ক্ষেত্রে। আর একটু যদি সময় দেন, আমি আর 2টা কথা বলতে চাই, সেটা হলো পেরিকার্ডিয়াল হার্ট ডিজিজ অ্যান্ড কনজেনিটাল হার্ট ডিজিজ। পেরিকার্ডিয়াল হার্ট ডিজিজের ব্যাপক ডাটা অ্যানালাইসিস, ভালভুলার হার্ট ডিজিজের সরাসরি যে কটা মাপ, যে কটা সিদ্ধান্ত আমাদের অপারেশনাল প্রসিডিউরে কাজে লাগে, সবগুলোই কার্ডিয়াক এমআরআই গোল্ড স্ট্যান্ডার্ড। আর তার সাথে বলতে গেলে আমরা যেই বিষয়টা নিয়ে অবশ্যই বলতে চাই, সেটা হলো পেরিকার্ডিয়াল মাসেসের কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল হার্ট ডিজিজের যেই কঠিন ডায়াগনোসিস গুলা করা সম্ভব ছিল না, এখন উইদাউট রেডিয়েশন, আপনি তো জানেন যে এমআরআই তে কোনো রেডিয়েশন থাকে না, এবং আমরা যে ডাইটা ইউজ করি, দিস ডাই ইজ ভেরি ইজি, কোনো নেফ্রো ফ্রেন্ডলি, কোনো সমস্যা নাই। এইরকম একটা ডিভাইসের মাধ্যমে আমরা সব বয়সী কনজেনিটাল হার্ট ডিজিজের সিদ্ধান্ত অত্যন্ত সুচারুভাবে নেওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। তার মানে ওসমানী, যেহেতু কনজেনিটাল হার্ট ডিজিজ উঠে আসলো তোমার কথায়, তার মানে এটা তো ভালভুলার ডিজিজ। আমরা জানি যে এএসডি বা ভিএসডি এটা তো আসলে বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে যে কোনো এজ গ্রুপেই কার্ডিয়াক এমআরআই করা যাচ্ছে, সেফলি করা যাচ্ছে। জি, পেডিয়াট্রিক কার্ডিওলজিরও কার্ডিয়াক এমআরআই স্টাডির সুযোগ রয়েছে। তবে এখানে বলে যে অ্যাডাল্ট কার্ডিওলজি যেগুলা, সেগুলোর মধ্যে থাকে হলে এএসডি, যা অনেক পরে ডায়াগনোসিস হয়। তারপরে অ্যানোমেলাস পালমোনারি ভেনাস রিটার্নস, তারপরে আমরা যখন এঅর্টার যে ডিজিজগুলা, কোয়াক্টেশন অফ এঅর্টা, পিডিএ, এই ডিজিজগুলো অনেক পরেও ডায়াগনোসিস হতে পারে, অ্যাডাল্ট ডায়াগনোসিসও হতে পারে। সুতরাং এনি এজ গ্রুপে আমরা কার্ডিয়াক এমআরআই ব্যবহার করতে পারি। করলে কতদিন যাবত বাংলাদেশে এটা তুমি প্রথম প্রবর্তক, আমি যতটুকু জেনেছি, বা তুমি ইনিশিয়েটিভ নিয়েছো এই জিনিসটা, তোমার মাধ্যমে একটা টিম কাজ করছে এখন আমাদের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ইউনিভার্সিটিতে, তোমরাই কাজ শুরু করেছো। আমার প্রশ্ন, ঠিক বাংলাদেশের কোন সময়টার থেকে এই নতুন টুলসটা শুরু হলো? আমরা 2019-এর শেষের দিকে এবং 2020-এর প্রথম থেকে, এটা আপনি জানেন যে মানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ ইজ লাইক ইট ইজ ভেরি কস্টলি। এটা সংযোজন খুবই ব্যয়সাধ্য। আমরা এইটা ম্যানেজ করতে আমাদের আসলে অর্গানাইজ করতে হয়েছে বিভিন্নভাবে। 2020 সালের প্রথম দিকে স্থানীয় একটা ডায়াগনস্টিক সেন্টার এটা আরম্ভ হয়, এবং এটা আসলে এই টুলসটা সারা বিশ্বের যে বিজ্ঞান এবং চিকিৎসা বিষয়ক মনীষীরা আছেন, তারা এটা দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন। আমি নিজেও সোসাইটি অফ কার্ডিয়াক এমআরআই যেটা আছে নিউ জার্সিতে, আমি তার মেম্বার, এবং আমার মনে আছে আমরা এখন থেকে 5 জন কার্ডিওলজিস্ট এবং 2 জন রেডিওলজিস্ট
আমরা লেভেল 1 কমপ্লিট করার সুযোগ পেয়েছি। ওরা একটা লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 এর একটা সার্টিফিকেশন প্রোগ্রাম করে। আমরা খুব সহজেই আরো কিছু ম্যান পাওয়ার তৈরি করার সুযোগ চেষ্টা করতেছি। আর সেন্টারগুলা যদি হয়ে যায়, যেমন বিএসএসএমইউ সেন্টারটা প্রায় স্টার্টিং এর মুখোমুখি দাঁড়িয়ে আছে, যে কোনো সময় চালু হয়ে যাবে। আর প্রাইভেটে তো কিছু রয়েছেই। তো এই সেন্টারগুলো চালু হয়ে গেলে আমাদের আরো কিছু দক্ষ জনবল তৈরি করার সুযোগ তৈরি হবে। কার্ডিয়াক এমআরআই করার জন্য, এই ইনভেস্টিগেশনটা করার জন্য কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে? একটা রোগীকে কত টাকা দিতে হবে? আচ্ছা, মানে সারা বিশ্বে এটা আসলে বিভিন্ন ভাবে ভাগ করে নেওয়া হয়েছে, বিভিন্ন প্রোটোকলে কাজ করা হয়। যেমন ধরেন, আমরা যদি করোনারি স্টাডিজ যেটা করি, এটা বলে পারফিউশন এন্ড ভায়াবিলিটি স্টাডিজ, এটা একটা প্রোটোকল। আমরা থ্রোম্বাসের জন্য করতে পারি, আমরা কনজেনিটাল হার্ট ডিজিজের জন্য করতে পারি। তো সারা বিশ্বে বিভিন্নভাবে প্রাইসিং করা হয়। আমাদের এখানে যেহেতু বেসরকারিভাবে একটা পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডিতে এটা হচ্ছে, তো ওরা আসলে সবকিছুই একই প্রাইসে, খুবই নামমাত্র প্রাইসেই রেখেছেন। এটা হলো 25,000 টাকা আর কি। কোন কোন ক্ষেত্রে মানে কার্ডিয়াক এমআরআই আমরা করতে পারবো না বা করা যাবে না, মানে কন্ট্রা ইন্ডিকেশন অফ কার্ডিয়াক এমআরআই কোন কোন ডিজিজে? এটা একটা খুব জরুরি প্রশ্ন করছেন। জরুরি প্রশ্ন এই অর্থে, মানে ঠিক এইটার যাওয়ার আগে আর একটু মুখবন্ধ আমি বলে দিতে চাই। কার্ডিয়াক এমআরআইটা আসলেই 45 মিনিট সময় লাগে। তো এটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার আছে। এই দীর্ঘ সময়ের ব্যাপারের ক্ষেত্রে যেটা হয়, এই মেশিনে একটা রোগী যখন ঢুকেন, কিন্তু অসুস্থ থাকেন, একটা ক্লাস্ট্রোফোবিয়ায় ভুগেন। তো ওনাকে আসলে এই জিনিসটাকে মেন্টালি প্রিপারেশন নিয়ে নিতে হবে, যাদের তার 45 মিনিট সময়ের মতো তার লাগবে। যদি তার নিউ ছবি, এমন এটা তো অনেক সংখ্যাধিক্য ছবি নেওয়া হয়, অনেকগুলো ইমেজ নেওয়া হয়, যেগুলি পরে যোগাযোগ মানে একসাথে জোর দিয়ে এই ডায়াগনস্টিক প্রসিডিউরে যেতে হয়। এখন যারা মানে এইরকম 45 মিনিটের মতো অবস্থান করতে একটু অসুবিধা হবে, তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা অবশ্যই ইন্টারাপ্টেড করতে পারি, কিছুক্ষণ পর পরই বের করে এনে কথা বলে আবার দিতে পারি, এটা করা যায়। কিন্তু তারা একটু জেনে নেবেন জিনিসটা, যে মানে সে এটার জন্য কমফোর্টেবল হবে কিনা। আর সেকেন্ড হইলো, এখন পর্যন্ত কার্ডিয়াক এমআরআই না করার কোনো মানে লিমিটেশনের কোনো সুযোগ নাই। শুধু বলা হয় যে যাদের অ্যাডভান্স রেনাল ফেলিউর আছে, তাদের ক্ষেত্রে কার্ডিয়াক এমআরআই এর একটা লিমিটেশন আছে, তাদেরকে ইউজ করতে মানা করা হয়। যেমন যারা ডায়ালিসিসে আছে তারা পারবেন, কিন্তু যারা 30 মানে যাদের ইজিএফআর 30 এর নিচে, মানে 3 বি নিচে আছে, তাদেরকে না করে আর কি। এছাড়া এভরিবডি ক্যান ডু ইট। আচ্ছা, পেশেন্ট হ্যাভিং পার্মানেন্ট পেসমেকার আছে, তারা কি আচ্ছা, কার্ডিয়াক এমআরআই করতে পারবে পরবর্তী সময়ে? ভালো একটা প্রশ্ন করেছেন। এখন বলেছে যে আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা হার্টে ইমপ্ল্যান্ট করি, এর মধ্যে মেজর ইনস্ট্রুমেন্ট হলো, এখন খুব আমরা ইউজ করি এল্ডারলিদের জন্য হলো টাভি, মানে ট্রান্সঅ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট করি আমরা। আরেকটা করি আমরা হলো যে বিভিন্ন ক্লিপ ইউজ করি, মাইট্রাল ভালভের ক্লিপ ইউজ করি, এবং কিছু পেসমেকারের লিড ইউজ করি। এখন যখনই আমরা ইউজ করব, তখনই ওইখানে 3টা সাইন দেওয়া থাকে, একটা এমআর লিখে লাল দাগ দেওয়া থাকে, মানে এটা এমআরআই মেশিনে এই লিড নিয়ে যাওয়া যাবে না। এই লিড নিয়ে যাওয়া যাবে না, কি কারণে যাওয়া যাবে না? 2টা কারণে যাওয়া যাবে না। 1 নম্বর কারণ হলো, এই লিডগুলা যেহেতু ফেরোম্যাগনেটিক অ্যাট্রাকটিভ, সেহেতু ও আর্টিফেক্টে তৈরি করবে। ভিতরে গেলে ওই কালো অংশ, বিরাট একটা কালো অংশ দেখা যাবে, যার ফলে দেখা যাবে যে আমরা যে ইমেজটা চাচ্ছি সেই ইমেজের কোয়ালিটিটা পাচ্ছি না। আরেকটা হলো, এইটা ফেরোম্যাগনেটিক হয়, হিট তৈরি করার সম্ভাবনা থাকে। হিট তৈরি করার সম্ভাবনা থাকলে এটা এইভাবে ইউজ করা যায় না। সুতরাং আপনারা যারা এখন এখন যে জেনারেশনের পেসমেকার বা ক্লিপগুলো আসতেছে, সবগুলাই এমআরআই কম্পিটেবল। এখন থেকে ধরেন আমরা যদি 10 বছর পিছনে যাই, যেগুলো আমরা ইউজ করছি তাদের মধ্যে কিছু অংশ এমআরআই কম্পিটেবল আছে, কিছু অংশ এমআরআই কম্পিটেবল নাই। যারা নাই তাদেরকে এটা ইউজ করা যাবে না। ওকে, আচ্ছা, তাহলে কার্ডিয়াক এমআরআই কে কেন আমরা গোল্ড স্ট্যান্ডার্ড ধরবো ফর মায়োকার্ডিয়াল ভায়াবিলিটি? কি কারণে ধরছি? আচ্ছা, এই নিয়ে আসলে এই নিয়ে ব্রিটিশ এবং আমেরিকান বিজ্ঞানীদের বড় বড় কিছু স্টাডি আছে।
দুটো স্টাডি, একটা স্টাডি নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে বেরিয়েছে, ইট ওয়াজ উইথ সি-মার্ক স্টাডি। সি-মার্ক স্টাডিটা করা হয়েছে পারফিউশনকে নিয়ে। এটা একটা মানে বিরাট নাম করা স্টাডি। তো এই পারফিউশনের জন্য দেখা গেছে যে যদি করা যায়, সরি, এটা ভাইবিলিটির স্টাডি। এই ভাইবিলিটিতে দেখা গেছে আমরা যে কয়টা টুল ইউজ করি কার্ডিয়াক ভাইবিলিটির জন্য, এক নম্বর হইলো আমরা ডবিটামিন স্ট্রেস করি, আমরা মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং করি, যেটা গামা ক্যামেরা দিয়ে করা হয়। আরেকটা আমরা মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং বাই সিএমআর। আমরা দেখেছি মানে প্রত্যেকটা টুলস থেকে এর সেন্সিটিভিটি অ্যান্ড স্পেসিফিসিটি অনেক অনেক এমআরআই অনেক আগিয়ে। এই সি-মার্ক স্টাডিটা একটা নাম করা স্টাডি। এই স্টাডির কারণেই মানে সারা বিশ্বেই এই কার্ডিয়াক ইমেজিং এর রোলটাই চেঞ্জ হয়ে গেছে। আসলে কার্ডিয়াক এমআরআই এর লিডারশিপটা চলে এসছে। আরেকটা স্টাডি আছে এমআর ইনফর্ম। এই এমআর ইনফর্ম স্টাডিটা এটা রিসেন্টলি বেরিয়েছে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজিতে। ওরা দেখিয়েছে যে স্টেবল করোনারি আর্টারি ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রে করোনারি এনজিওগ্রাম এবং কার্ডিয়াক এমআরআই পারফিউশন, দ্যাট টু হ্যাজ সেম সেন্সিটিভিটি অ্যান্ড স্পেসিফিসিটি। যেখানে ইন্টারভেনশনের করে মানুষকে বের করতে হয়, আমরা ইন্টারভেনশন ছাড়াই পুরা তথ্যটাই আমরা কার্ডিয়াক এমআরআই থেকে বের করে দিতে পারবো ইন কনেক্টেবল অ্যাঞ্জাইনা ডিজিজ। কার্ডিয়াক এমআরআই কি আমাদের করোনারি ব্লক আর্টারিকে ডিটেক্ট করতে পারবে? জি জি জি, এটা তো পারবেই। বাট ধরেন লুমেনোগ্রাফি যারা করেন, যারা ভিতর থেকে দেখেন, তাদের সেন্সিটিভিটিটা একটু বেশি থাকবেন, আমাদের চেয়ে বেশি থাকবে। কিন্তু আমরা মানে সাথের অন্য সুবিধা যে দিতে পারবো, যেমন আগেও বলেছি যে ধরেন একটা হার্ট অ্যাটাকের রোগী তার ব্লক নিয়ে আসলো, তার ব্লকের যে রিজনের সাপ্লাই করা হচ্ছে ওই রিজনের অবস্থা আর এনজিওগ্রাম দিয়ে বোঝা যায় না। এটা বুঝতে হইলে আপনাকে কার্ডিয়াক এমআরআই লাগবে। ফলপ্রসূ একটা ইন্টারভেনশন বা রিভাস্কুলারাইজেশন সম্ভব কিনা এই সিদ্ধান্তের জন্য শুধুমাত্রই কার্ডিয়াক এমআরআই দ্বারাই সম্ভব, আর কোনো কিছু দিয়ে সম্ভব। তাহলে 2019-এর শেষ দিকে, তার মানে কোভিড এর কালীনই বলবো, কোভিড এর প্রাককালে তোমরা এই কার্ডিয়াক এমআরআই এর মতো নতুন টুলস শুরু করেছো। জি, নতুন টুল শুরু করেছো। তুমি একটু আগে বললে যে পোস্ট করোনা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা একটা টার্মস নিয়ে এসেছিলে তুমি, লং কোভিড সিনড্রোম। ওকে, তো এই ক্ষেত্রে কি কার্ডিয়াক এমআরআই খুব ফলপ্রসূ? আমরা রিসেন্টলি প্রায় মানে অনেক 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 ইন্টার্নিস্ট এবং কার্ডিওলজিস্টের রিকোয়েস্টেড মানে আমরা কিছু কাজ করেছি। সেই কাজে আমরা হাইলি সেন্সিটিভ টু সর্ট আউট। এখন যারা আপনি বিভিন্ন রোগীর সাথে কথা বললে দেখবেন তাদের কোভিড হয়ে গেছে মাসখানিক আগে, কিন্তু এখন তার প্রেসার ফ্ল্যাকচুয়েট করতেছে, বুক ধরফর করতেছে, সে বুকে ব্যথা নিয়ে আসতেছেন, তারা এটা এক্সপ্লেন করতে পারতেছেন না। আমরা বিশেষ সব কয়টা মানে এটা সেন্সিটিভিটি আমি বলি, আমি প্রায় 5 থেকে 6টা রোগীর কার্ডিয়াক এমআরআই করা হয়েছে এইসব রোগীর, এবং প্রত্যেকটাতেই মায়োকার্ডাইটিস আপনি জানেন মায়োকার্ডাইটিস শুধুমাত্র কার্ডিয়াক এমআরআই দিয়ে ডায়াগনোসিস করা সম্ভব। এই যে কোভিড এর মায়োকার্ডাইটিস এই 1 মাস পরেও যে অবস্থান করতেছে, এই 6টা রোগীর ক্ষেত্রেই আমরা পেয়েছি, এবং ইট ইজ ভেরি হাইলি সেন্সিটিভ। এবং সবচেয়ে মজার বিষয় হলো ছবিগুলো এত সুন্দর থাকে, দ্য হোয়াইট প্যাচেস গোজ অল ওভার দ্য মায়োকার্ডিয়ামের চারিদিকে এই ছবিগুলো এমন ছড়ানো ছিটানো থাকে, মানে খুব স্বাভাবিকভাবে একজন কার্ডিওলজিস্ট দেখলেই বুঝতে পারবেন যে এইখানে ফাইব্রোস্ট হয়ে যাচ্ছে। এখন এই মায়োকার্ডাইটিসের ফাইব্রোসিস আর ইনফ্রাক্টের ফাইব্রোসিস ডিফারেন্ট। যেমন ইনফ্রাক্টেড ফাইব্রোসিসটা আমরা বলি হলো নন রিপ্লেসমেন্ট ফাইব্রোসিস, মানে এটা রিপ্লেসমেন্ট হয় না। বাট যদি দেখা যায় যে ইনফেক্টিভ বা ইনফ্লামেটরি যে মায়োকার্ডাইটিস গুলা থাকে তা রিপ্লেস হয়ে যায় মায়োকার্ডিয়াল টিস্যু দ্বারা আর কি, ওই ফাইব্রোসিসটা কেটে যায়। এই জন্য কার্ডিয়াক এমআরআই খুব জরুরি। কেন? প্রথমে আমরা ডায়াগনোসিসটা করার পরে ফলো আপ করেও দেখতে পারি যে আসলে হি অর সি গেট রিড অফ মায়োকার্ডাইটিস অর নট, সে মায়োকার্ডাইটিস থেকে বেরিয়ে আসতে পারছে কিনা আমরা ওটা জেনে নিতে পারবো। দিনের মধ্যে ঘটনাগুলো ঘটলো এই তোমার পেশেন্টের ক্ষেত্রে? আমাদের এই 1 মাস এবং পরবর্তী সময়ে রোগী আমাদের কাছে বেশি আসেন, কারণ এর আগে পর্যন্ত আসলে ওনারা অ্যাকুট ক্রাইসিসটা কাটান এবং এর মধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা ওনাদের চলে,
এবং যখন স্টেবল হয় 1 মাস পরে তখন ওনারা ফিল করতে পারেন তাদের এই সমস্যাগুলো হচ্ছে এবং আমরা তখন ডায়াগনোসিস করে চিকিৎসার ব্যবস্থা করি। আচ্ছা ডাক্তার ওসমানী, তোমার কাছে আমার এখন প্রশ্ন যে ইজ কার্ডিয়াক এমআরআই বেটার দেন ইকো? এটা তো অবশ্যই এটা অবশ্যই। তবে এই প্রশ্নটার ক্ষেত্রে আমাকে একটু আসলে ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ সম্বন্ধে বলতে হবে আর কি। কার্ডিয়াক এমআরআই এর অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে এটার ইন্টার অবজারভার ভেরিয়েবিলিটি কম এবং এটা মেশিন মানে আপনি দিস ইজ নট ডিপেন্ড অন দ্য ট্যাক পার্সনের উপরে এটা ডিপেন্ড করে না। আর কার্ডিয়াক এমআরআই যেটা হচ্ছে রেজুলেশন এন্ড সেফটির রেজুলেশন ইজ ভেরি হাই। আর একটা হলো কার্ডিয়াক এমআরআই আমরা যদি ইকো দেখি একটা স্লাইস করে 2টা স্লাইস বা 3টা স্লাইস পর্যন্ত আমরা দেখতে পারি, কিন্তু আমরা কার্ডিয়াক এমআরআই প্রতি 5 মিলিমিটার পরই আমরা হার্টকে স্লাইস করে দেখতে পারি এবং তাতে হয় কি আয়তনিক যে মাপ এবং কন্ট্রাক্টের যে প্রপার্টি তা খুব সূক্ষ্মভাবে দেখা যায়। এই জন্য কার্ডিয়াক এমআরআই আসলে ইকোর থেকে অনেক অনেক মানে হাই গ্রেডেড রেজুলেশন এন্ড পারফরমেন্স নিয়ে আসে। হিমোডাইনামিক্স এর ক্ষেত্রেও কি তাই? পারফিউশন বা হিমোডাইনামিক্স এর ক্ষেত্রে কি আমরা বেটার মানে রেজাল্ট এখন পাবো? পর্যন্ত পারফিউশনের ক্ষেত্রে আমাদের ধরেন আজ থেকে 10 বছর আগেও খুব ম্যাজিক ছিল হলো গামা ক্যামেরা, যেটা আমরা স্পেক্ট বলতাম, মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং বা স্পেক্ট, মানে সিঙ্গল পজিট্রন ইমিশন টোপোগ্রাফি। কিন্তু এখন আমি অলরেডি আপনাকে বলেছি যে এই পারফিউশনের ক্ষেত্রে কার্ডিয়াক এমআরআই এর আশেপাশে আর কেউ নাই ইন সেন্সিটিভিটি এন্ড অ্যাডভান্টেজ। সেন্সিটিভিটির কথা তো আমি বললামই, কিন্তু অ্যাডভান্টেজটা হলো যে ইউ ডোন্ট নিড রেডিয়েশন, আপনার কোনো রেডিয়েশনই দরকার পড়তেছে না, এটা ম্যাগনেটিক রেজোনেন্স। আরেকটা হলো যেই ডাইগুলো আমরা ইউজ করি সো ফ্রেন্ডলি যে এটা আপনার শারীরবৃত্তীয় কোনো চেঞ্জই করে না। কিন্তু অন্য কোনো ডিভাইসে যদি আমরা ডাই ইউজ করি বা রেটা দেই, যেমন সিটিতে হাই রেডিয়েশন ইউজ করা হয় বা ডাই যেগুলি ইউজ করা হয় সেগুলি খুব ফ্রেন্ডলি ডাই না। আমাদের এই অ্যাডভান্টেজটা কার্ডিয়াক এমআরআই দিতে পারে। আচ্ছা, ডায়ের প্রশ্ন, ডায়ের কথা বলছো তুমি, আমরা কি ডাইটা ইউজ করি? ডায়ের কোনো নাম আছে? আমাদের ডাইগুলার নাম খুবই মানে খুবই পপুলার, এটাকে বলে গ্যাডোলিনাম, গ্যাডোভ্লাক্স। এইগুলি বিভিন্ন দেশের তৈরি করা মানে অরিজিনাল, এটা রিসার্চ প্রোডাক্ট। এগুলি পাওয়া যায় অ্যাভেলেবল বাংলাদেশে এবং দামও খুব বেশি না, খুবই কমই দাম। আমার ধারণা পার প্যাক 600-700 টাকা হবে এরকম। আমরা কিন্তু বিভিন্ন সময় আমরা কন্ট্রাস্টের জন্য ডাই ইউজ করি। আমি একজন চক্ষু বিশেষজ্ঞ হিসেবে আমাকেও রেটিনাল এনজিওগ্রাম করতে গেলে ফ্লুরোসেন্ট ডাই টেস্ট করতে হয়। তো যে কোনো ডাই দেওয়ার আগে আসলে আমরা কিডনি প্রোফাইলটা দেখে নিই, নেফ্রোলজি এবং সেরাম ক্রিয়েটিনিন লেভেল। তুমি বলছো এটা কিডনি ফ্রেন্ডলি ডাই, তার মানে ক্রিয়েটিনিনের সাথে কোনো সম্পর্ক নেই। এখানে যদি আমি আপনাকে বলতে পারি আমরা এই ডাইগুলার সবচেয়ে সেফেস্ট হলো সাইক্লিক স্ট্রাকচারাল ডাই, এটা গ্ল্যাডোভিস নামে পাওয়া যায়। আর ইন্টারমিডিয়েট এন্ড লোয়েস্ট কিছু পাওয়া যায় ম্যাগনেভিস্ট এন্ড ভেসোভিস্ট। আমরা প্রেফার করি যে যদি ইজিএফআর 30 এর নিচে থাকে, ইজিএফআর 30 এর নিচে থাকলে আমরা সবচেয়ে সেফেস্ট যে সাইক্লিক স্ট্রাকচারাল যেটা গ্যাডোলিনাম যেটা সেটা ইউজ করার চেষ্টা করি। এখন সমস্যা হচ্ছে যে তার মানে হাউ মাচ ইট ইজ কিডনি ফ্রেন্ডলি, ইট ইজ পিওরলি কিডনি ফ্রেন্ডলি, বাট কিছু রিপোর্টিং কেসে আমরা সন্দেহ করতেছি যে এটা নেফ্রোজেনিক একটা ফাইব্রোজিং করার সুযোগ আছে। সেই জন্য আমরা যারা 30 এর নিচে, মানে আমরা বলতে চাচ্ছি 3A জিএফআর যাদের 30 এর নিচে, তাদেরকে আমরা ওই সাইক্লিক যেটা সেফেস্ট ওইটা দিয়ে ইউজ করবো আর কি। আচ্ছা, হাউ লং ডাজ কার্ডিয়াক এমআরআই টেকস টাইম? কতটুকু সময় নেবে? সব মিলে আসলে যেই প্রোটোকলগুলো আমরা ইউজ করি সেই প্রোটোকলগুলোর উপর ডিপেন্ড করে টাইম। যেমন আমরা যদি একটা নর্মাল কার্ডিয়াক অ্যানাটমি এবং নর্মাল কার্ডিয়াক ফাংশন দেখতে চাই, তাহলে আমাদের ধরেন গ্যাডোলিনামের কাজ করতে হয় না। গ্যাডোলিনামটা হলো এরকম একটা জিনিস যে আমি এখন দিয়ে 6 থেকে 7 মিনিট পরে এই ডাইটা দেওয়ার পরে এটা ট্র্যাম্পমেন্ট মানে এটা ট্র্যাপড হইলো কিনা এই মায়োকার্ডিয়ামের মধ্যে, এটা আমরা দেখি।
তো এই 6-7 মিনিট তো শুধু গ্যাডোলিনামে লাগে। এরকম যদি আমরা করোনারির হিসাব করি, এটাই হাইয়েস্ট সময় লাগে। মোস্টলি অ্যান্ড স্ট্যান্ডার্ড টাইম ফর কার্ডিয়াক এমআরআই ইজ 45 মিনিটস উইদাউট পোস্ট প্রসেসিং। এটা পোস্ট প্রসেসিং এ অনেকগুলা মানে প্রায় 30-40 হাজার ছবি আসে, তো এই ক্লিপগুলাকে জোড়া লাগিয়ে পোস্ট প্রসেসিং করতে হয়, করে ওইখানে আরো 15-20 মিনিট। বাট দিস ইজ নট দ্য পেশেন্ট টাইম ইজ 45 মিনিটস মোস্টলি। তোমার সাথে আজকে আলোচনা করতে হবে একটা নতুন সম্পূর্ণ অচেনা সাবজেক্ট। তো আমি কিছুটা পড়েছিলাম, আর জি, পড়তে গিয়ে দেখলাম যে এখানে নাকি 2 ঘন্টাও লেগে যেতে পারে সময়। কেন হ্যাঁ, একটু এটা প্রোটোকল। কেন লাগবে? কেন লাগতে পারে? এই আচ্ছা, বাড়তি যেমন সময়টার ধরেন কারণ কি? আমরা যারা পেলিয়েটিভ ইউজে এই কার্ডিয়াক ক্যামেরা ইউজ করি, বা ধরেন আমরা যারা করোনারির বাইরে যাই, যারা ইউজ করতেছি, করোনারি তো করতেছি, সাথে পেরিকার্ডিয়াল স্টাডি করতেছি, তখন দেখা যায় পেরিকার্ডিয়ালের স্টাডি যে সময়টা এটার সাথে টপ আপ হয়। তো যদি 45 মিনিটের সাথে আরো 30 মিনিট যোগ হয়, তাহলে 1 ঘন্টা হয়ে যায়। দিজ আর দ্য ইস্যুস। এবং কিছু পেশেন্টের আছে যেমন ফাইব্রোস্ট এরিয়াটা খুঁজে বের করতে হয়, তখন ওর প্লেসমেন্ট ডিজাইন আমরা লোকালাইজার বলি। আগে লোকালাইজারটা সেট করতে হয়, পুরো হার্টটাকে একটা ফ্রেমে এনে বিভিন্ন 3 ডাইমেনশনাল ছবি, তো তো এটা বিভিন্ন ভাবে স্লাইসিং এর প্ল্যানিং করতে হয়। এই প্ল্যানিং এর সময় আসলে সময়টা বেশি লাগে। তারপর যখন প্ল্যানটা হয়ে যায়, ছবি নিতে আর বেশিক্ষণ সময় তখন আর লাগে না। বলেছিলে যে এটা ভীতিকর সিচুয়েশন। ডেফিনেটলি একটা ক্লোজ চেম্বারে ঢুকিয়ে এখন এই সময় রুগীদের কিন্তু শ্বাসকষ্টও হয়। হ্যাঁ, তো আমরা এই যারা অ্যাডমিটেড রুগী, যাদের অবস্থা হার্টের অবস্থা আসলেই ভালো না, সেই ক্ষেত্রে কি আমরা এই কার্ডিয়াক এমআরআইটা করতে যাব? আচ্ছা, এই এই ব্যাপারে একটা দারুণ ইয়ে আছে। প্রথম হইলো যে যেই পেশেন্ট শুতে পারতেছেন না, তার মানে হইলেন যদি তার হার্টের সমস্যা থাকে, তাহলে হি ইজ সাফারিং ফ্রম হার্ট ফেলিওর। তাকে একটু ডায়াবেটিক্স দিয়ে নেই আমরা। ডায়াবেটিক্স দিয়ে নিলে তার এই ব্রেথলেসনেসটা আর থাকে না। কিন্তু অনেকগুলা চেম্বারে আমাদের যে এমআরআই চেম্বার বা যে কয়েলটা আছে, যে রোল মেশিনটা থাকে, ওই মেশিনের মধ্যে ওনারা যখন ঢুকেন, ওনাদের কানে একটা মাইক্রোফোন দেওয়া হয়, এবং ওনার মাউথ পিসও থাকে, এবং ওনাদের হাতে অ্যালার্মের জন্য একটা ডিভাইস দেওয়া থাকে। ওইটা চাপ দিলে উনি আমাদেরকে অ্যালার্ম করতে পারে যে ওনার অসুবিধা হচ্ছে। মোর ওভার হি ক্যান টক অল থ্রু। সে সবসময় আমাদের সাথে কথা বলতে পারেন, তার এমন লাগছে, এটা লাগছে। আমরা যখন তার সাথে অ্যাসুরেন্সের কথা বলি, ইয়েস উই আর উইথ ইউ, ম্যাক্সিমাম লোকই এটা পারে। আমি ধরেন যে স্ট্যান্ডার্ড সেন্টার গুলোতে কাজ করেছি, ওইখানে আমার মনে আছে যে 1 বছরে প্রায় 1000-3 কাজ আমি দেখেছি। কোনো কাজে এই ক্লাস্ট্রোফোবিয়ার জন্য ফেরত গেছে তা হয় নাই। তাকে একটু ওরিয়েন্টেড করতে হয়, পেশেন্টকে একটু ওরিয়েন্টেড করলেই পেশেন্ট আসলে অর্গানাইজড হয়। যদি দেখা যায় যে পেশেন্ট ইজ নট ক্যাপেবল, আসলে এই ধরনের ক্যাপেবল মানে ব্রেথলেসনেস যাদের থাকে, তাদেরকে আসলে বাইরে আগে চিকিৎসা করে স্টেবল করে তারপর নিয়ে আসতে হবে। এই হলো এই মানে স্ট্র্যাটেজি। তবে পেশেন্টকে আসলে যদি দেখিয়ে নেওয়া হয় মেশিনটা, এবং মেশিনে যে সে ভিতরে গেলে হেল্পলেস নয়, এটা বুঝিয়ে বলা যায়, এবং পেশেন্ট যদি এটা বুঝতে পারে, তাহলে আর পেশেন্ট আসলেই মানে সময় দিতে কষ্ট পায় না। অনেক ধন্যবাদ ডাক্তার ওসমানী। আজকে একটা সুন্দর সাবজেক্টের অবতারণা করতে পেরেছি তোমাকে পেয়ে, যে হৃদরোগ নিরূপণে কার্ডিয়াক এমআরআই এর ব্যবহার। আজকে আসলে আমরা যারা দেখছি এই অনুষ্ঠানটা, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেই নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য সুরক্ষা এসিআই রাজ টিভির মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। নিশ্চয়ই তোমার কে যারা দেখছে বা আমাদের অনুষ্ঠান যারা ফলো করছে, তারা অবশ্যই এই করোনা প্যান্ডেমিকে, এই আতঙ্কের সময় একটা আশার আলো দেখছে বলে আমি মনে করি, যে নতুন একটা ইনভেস্টিগেটিং টুলস সম্বন্ধে জানতে পেরেছে। আমরা অনুষ্ঠানটা আসলে শেষ পর্যায়ে, আমরা শেষ করতে যাব। ডাক্তার ওসমানী, তুমি যদি তোমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে। দর্শকবৃন্দ, আমি যদি আপনাদেরকে কোনো তথ্য দিতে পারি, আমি খুবই খুশি হব। তার চেয়ে বড় ব্যাপার হলো এই বিজ্ঞানের আশীর্বাদের এই এই যন্ত্রটা আমরা যেন রেশনালি ইউজ করে আপনাদের এই সেবা আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি। আমরা যেন বৈজ্ঞানিক পদ্ধতির আর 10টা বৈজ্ঞানিক পদ্ধতির মতো এই পদ্ধতিটা আপনাদের কাজে লাগার জন্য
কাজ করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ দর্শক মণ্ডলীর এই সেবায় আমরা আমরা ইনশাল্লাহ এই সেন্টারগুলো তৈরি হইলে আমরা আপনাদের পাশে দাঁড়াবো এবং বাংলাদেশে অনেক অনেক জরুরি রোগের যেই সিদ্ধান্ত সেটা নিতে আমরা আপনাদেরকে সুযোগ করে দিব। আল্লাহ যেন আমাদের সুযোগ করে দেন। অনেক ধন্যবাদ প্রিয় ছোট ভাই। দর্শক, আজকে আমাদের নিয়মিত অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে। আমরা আপনাদেরকে যদি আমাদের গেস্ট এক্সপার্টের মাধ্যমে এক নতুন ইনভেস্টিগেটিভ টুলস যেটা কার্ডিয়াক এমআরআই সম্বন্ধে বলার চেষ্টা করেছি, আমরা নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। করোনা প্যান্ডেমিকের এই মহা আকালের সময় আমরা একটু আশার বাণী হয়তোবা আমার হৃদরোগীদের জন্য শোনাতে পেরেছি। আমরা এই জন্যই আমরা ধন্যবাদ দিতে চাই আমি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের এমএসডি ডিপার্টমেন্টের যারা যিনি প্রধান ডাক্তার সাইদুর রহমান বাবু সহ তার টিমকে। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই রাজ টিভিকে, যাদের কারিগরি সহায়তায় আমরা দর্শকদের দোরগোড়ায় পৌঁছে যেতে পেরেছি ডিজিটাল বাংলাদেশে। এই করোনা মহামারীতে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, নিরাপদে থাকবো। বিশেষ করে হৃদরোগ রোগীরা আমরা ভীত সন্ত্রস্ত না হয়ে আমরা বেঁচে থাকার স্বপ্ন দেখব। নতুন ডিভাইসটি কার্ডিয়াক এমআরআই আরো সম্প্রচার হোক, এটা বৈজ্ঞানিকভাবে আরো সুন্দরভাবে সুনির্দিষ্টভাবে রোগ নিরূপণে ভালো ফলাফল করবে, এই আশা ব্যক্ত করে আমি আজকের অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।